প্রিয় দর্শক, একটা টেকনিক্যাল সমস্যার মধ্যে এখন রয়েছি, তো সেই জন্য এইভাবেই ভিডিও তৈরি করছি। আমি একটা পোস্ট দেখলাম এক্স হ্যান্ডেলে, রাজ্যের মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে উনি একটা পোস্ট করেছেন, নিন্দা প্রকাশ করেছেন, পরিবারের পাশে থেকেছেন, ইডি সিবিআই এর কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিজেপির সঙ্গে প্যাক্ট হয়ে কাজ করার যে কথাটা উনি বলে থাকেন সেটাও বলেছেন। তো এইগুলো তো বলতেই পারেন, এগুলো বলারই কথা, কারণ ওনারা যেটা চান আর কি, যে যাদের যাদের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি মুভ করছে তারা সব জোটবদ্ধ হয়ে একসঙ্গে চিৎকার করি, এটা চান, তাতে করে যদি আর কি এজেন্সি হানাকে আটকানো যায়। এটা একটা উদ্দেশ্য কোথাও মনে হয়। কিন্তু আমি একটা বিষয় দেখে খানিকটা অবাক হয়ে গেছি দর্শক, যে প্যারাটার শেষ অংশে যেটা বলেছেন যে টুডে আওয়ার INDIA অ্যালায়েন্স, তারা ইসির সঙ্গে, ইলেকশন কমিশনের সঙ্গে মিট করবে, এটা আর কি বলার চেষ্টা করেছেন। কিন্তু আমি এই আওয়ার INDIA অ্যালায়েন্সটা দেখে খানিকটা চমকে গেছি, যে আবার আওয়ার ইন্ডিয়া অ্যালায়েন্সকে আবার আমাদের বলতে শুরু করেছেন, যে এরকম যাবে ইসির কাছে মিট করবে, সেখানে আমাদেরও সব লোকজন যাবেন বলে কয়েকজনের নাম টাম দিয়েছেন। আমি ওটা দেখে খানিকটা অবাক হলাম, যে আবার 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 ওই ইন্ডিয়া অ্যালায়েন্সকে আবার জাপটে ধরার চেষ্টা হচ্ছে। এই তো কত কি বলছিলেন, যারা অ্যালায়েন্সের যারা শরিক, কংগ্রেস সিপিএম, তাদের সম্পর্কে তো কত কথা বলছিলেন। আবার আবার হয়ে গেল, আবার কাছের লোক হয়ে গেল, আবার আমাদের হয়ে গেল। হ্যাঁ, কংগ্রেস তো পথ চেয়ে বসেই রইল যে সিট ঘোষণা করার আগে তাদের সঙ্গে আলোচনা করবে তৃণমূল কংগ্রেস। সেটা না করে তৃণমূল কংগ্রেস তো ব্রিগেডে এই রাজ্যে 42টা আসনেরই প্রার্থী ঘোষণা করে দিল। ওদিকে পথ চেয়ে বসেই রইল জয়রাম রমেশরা, পাত্তা দেয়নি তৃণমূল কংগ্রেস। মানে জোট ওই হয়েছিল, কয়েকবার গোল টেবিল হয়েছিল, চা প্যাটিস ফিশ ফ্রাই হয়তো খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু তারপর তো সব ভুলে যাওয়া পরিস্থিতি। আবার হঠাৎ করে আওয়ার কারণ কি? আবার একসঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণটা কি? ওরা কি ভয় কাজ করছে যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করে নিল মানে আবার যদি আমার দিকেও আসে, চলো একসঙ্গে এবার আওয়াজ তুলি, সেই জন্য আবার INDIA অ্যালায়েন্সটাকে নিয়ে এগোনোর চেষ্টা হচ্ছে। যে জন্য জোট, ভোটের সিট শেয়ারিং, সেটা হলো না, এখন আবার ওটা হয়ে যাওয়ার পরে, নিজের মতো করে সিট ঘোষণা করে দেওয়ার পরে, প্রার্থী ঘোষণা করে দেওয়ার পরে আবার হয়ে গেল INDIA জোটটা আবার আমাদের বলে আবার একসঙ্গে থাকার চেষ্টা হচ্ছে, জাপটে ধরে ওই জোটে আবার মাথা গুঁজে দেওয়ার চেষ্টা হচ্ছে। কি জন্য, কি উদ্দেশ্যে, কোন স্বার্থে, কোন ভাবনা থেকে, কোন ভয় থেকে দর্শক? প্রশ্ন উঠবে না? আমি কদিন আগে দেখালাম আপনাদেরকে যে উনি কি বলেছিলেন 31শে জানুয়ারি এই জোটের যারা শরিক সিপিএম কংগ্রেস তাদের সম্পর্কে। আমি আজকে আরেকবার শোনাই সেটা, তারপর আমি এটা নিয়ে আরো ব্যাখ্যাতে আসবো। শুনুন 31শে জানুয়ারি উনি কি বলেছিলেন। আমি সারাদিন কাজ করে বেড়াই, কেন জানেন? যাতে মানুষ ভালো থাকে। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর সিপিএম এর সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও MLA নেই, দুটো MP সিট মালদা একটা, মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বলল না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেব না, তুমি আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। তুমি সিপিএম, তোমার নেতা। সিপিএম আমাদের কি ওপর কি অত্যাচার করেছে, কি অত্যাচার করেছে? মনে আছে গাজলে চাচল শেখের কথা? মনে আছে গাজলে তার বউ সহ, বাচ্চা সহ, প্রেগনেন্ট মাদার সহ পুড়িয়ে মেরেছিল? মনে আছে? কৃষ্ণেন্দুকে আমি কলকাতায় ফিরে গিয়ে আবার রাত্রে ট্রেন ধরে এলাম, 92টা না কটা সেলাই হয়েছিল ওর জন্য। কত মারধর করেছে, কত অত্যাচার করেছে। চাদু শেখ ওর নাম, গাজলে।
আমি কিন্তু ভুলে যাইনি, আমি সবটাই মাথায় রেখে দিয়েছি। শুনলেন দর্শক? তাহলে 31শে জানুয়ারি এইভাবে তোপ দাগলেন, একটাও সিট দেবো না, তোমরা ওকে ছাড়ো তাকে ছাড়ো বলে জোটের যারা শরিক, যারা একসঙ্গে একটা সময় গোলটেবিল করেছেন, তাদেরকে ছাড়ার কথা বলেছিলেন, না হলে আমি পাশে নেই, সঙ্গে নেই, মানে এরকম বার্তা। আবার এখন হয়ে গেল আওয়ার। নিশ্চয়ই দর্শক কোনো হয়তো একটা ভাবনা কাজ করছে। দেখুন, আমি কালকেও বলেছি যে দিল্লির মুখ্যমন্ত্রীকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, যে অঙ্কের দুর্নীতির কথা বলা হচ্ছে, একটা পলিসি পরিবর্তন করে আবগারি দপ্তরের বেআইনিভাবে চালানো, যে অঙ্কের দুর্নীতি ওখানে বলা হয়েছে তার থেকে অনেক 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 গুণ বেশি দুর্নীতি আমাদের রাজ্যে ধরা পড়েছে বা অভিযোগ এসেছে। ফলে যদি দিল্লির মুখ্যমন্ত্রীকে ওই কাণ্ডে গ্রেপ্তার করা যায়, তাহলে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করার সাফিসিয়েন্ট মেটেরিয়ালস আছে, যেটা আমরা কোথাও মনে করি। কারণ যেসব তথ্য সামনে এসছে, অনেক ক্ষেত্রে তো ডিপার্টমেন্ট তো স্বীকারই করে নিয়েছে যে হ্যাঁ, এই অন্যায়টা হয়েছে। তিনি যেহেতু সরকারের প্রধান, তার দিকে প্রশ্ন উঠবেই, কারণ তিনি আর একটা কাজ করেছেন। এইসব দুর্নীতির সামনে আসার পরেও উনি কিন্তু গার্ড করার চেষ্টা করেছেন, দুর্নীতির বিষয়গুলোকে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন, যাদের নামে অভিযোগ তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছেন, চেষ্টা করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। ফলে তার দিকে তো অভিযোগটা যায়, আঙুলটা যায় যে তার এখানে কতটা কি মদত রয়েছে, তিনি কতটা কি জানেন। সেটা জানতে গেলে তাকে অ্যারেস্ট করা দরকার, যেমন অরবিন্দ কেজরিওয়ালকে করা হয়েছে। কিন্তু সেটা এখানে হচ্ছে না, যে কোনো কারণে হচ্ছে না, কোনোভাবে হয়তো উনি মানে বেঁচে থাকছেন, কিন্তু তার মধ্যেও কি ভয় ঢুকেছে যে আর কতদিন এইভাবে বেঁচে থাকবো, এবার তো মনে হচ্ছে চলে আসবে বাড়িতে, আমার বাড়িতে চলে আসবে মনে হচ্ছে, এমনি বাড়িতে স্বজনদের বাড়িতে তো আসছে, এবার আমার বাড়িতে মনে হচ্ছে চলে আসবে। সেই জন্য কি আবার একসঙ্গে চিৎকার করা বা গলা ফাটানোর জন্য এরকম আওয়ার আওয়ার বলে আইএনডিআই জোটে চলে আসে আমাদের বলে ভোটের প্রার্থী ঘোষণা করে দিই এখন আবার ওটা? হ্যাঁ দর্শক, অবশ্যই সেই প্রশ্ন উঠছে, ওঠারই কথা। এবং ইতিমধ্যে আজকে যে খবরটা সামনে এসছে আপনারা জানেন, আজকে রাজ্যের বেশ কয়েকটি জায়গাতে তল্লাশি চালাচ্ছে ইডি, সেন্ট্রাল এজেন্সি। তার মধ্যে এক মন্ত্রী রয়েছেন বীরভূমের, চন্দ্রনাথ, তার ওখানেও তল্লাশি হচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে। হয়তো বুঝতে পারছেন যে দেখুন, আমি কিন্তু এই যে পোস্ট যেটা, সেটা কিন্তু আজকে দেখছি। কালকে অ্যারেস্টের বিষয়টা হয়েছে, কালকে কিন্তু দেখিনি। তো আজকে কখনো দেখছি না, তার আগে যখন শুনেছি যে রাজ্যের একাধিক জায়গাতে আবার হানা শুরু হয়েছে, সেন্ট্রাল এজেন্সি, মন্ত্রীর বাড়িতে হানা, ব্যবসায়ীদের বাড়িতে হানা। দেখুন, ব্যবসায়ীদের বাড়িতে হানা এর অনেক কারণ আছে। কারণ আমরা কদিন আগে দেখেছিলাম জাস্টিস সিনহা একটা অর্ডার করেছিলেন, মানে একটা ডিরেকশন লিখেছিলেন, সেখানে বলা হয়েছিল যে টাকা পয়সা অনেক হাত ফের হয়েছে, হাত বদল হয়েছে। হয়তো সেই ট্রেলটাকে খোঁজার চেষ্টা করছে, সেই লিঙ্কটাকে খোঁজার চেষ্টা করছে। তো সেই সব দেখার পরেই কি এরকম কোনো ভাবনা এলো না এবার একসঙ্গে হতে পারে, মুশকিল আছে, আমাদের এখানেও শুরু হয়ে গেছে আবার নতুন করে হানা? সেই জন্য কি আওয়ার বলে চলে আসা? আমি জানি না ইন্ডিয়া অ্যালায়েন্সের অন্য যারা রয়েছেন তারা এই তৃণমূল কংগ্রেসকে আর পাত্তা দেবে কিনা। যদি এর পরেও তৃণমূল কংগ্রেসকে পাত্তা দেয়, তাহলে বলবো তাদেরও কোনো মেরুদণ্ড নেই। যারা এইভাবে তোপ দাগে, এইভাবে কথা বলে, স্বার্থ বুঝে আশেপাশে, তারপরে সরে পড়ে, তাদের সঙ্গে যদি আবার হাত মেলায়, তাদেরকে যদি আবার জোটে নিয়ে বসে, বলতে হবে যে এই জোটটারও বাকিদেরও মেরুদণ্ড নেই, বাকিদেরও মেরুদণ্ড নেই। ফলে তাদের যাদের যেটুকু ইমেজ রয়েছে সেটা আরো খারাপ হবে যদি এর পরেও তৃণমূল কংগ্রেসকে ওখানে জায়গা দেয়। তাই না, কি করবে সেটা তাদের বিষয়। তবে আমি যেটা বলতে চাই দর্শক, যে কেন হঠাৎ করে এতটা উদ্যোগ হয়ে গেল মুখ্যমন্ত্রীর এইভাবে আওয়ার অ্যালায়েন্স বলে জোটে ফেরার? কিসের এত উদ্যোগ, কিসের, কি ভাবনা, কি ভয়, কি আতঙ্ক? দর্শক, প্রশ্ন কিন্তু মনে জাগছে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।